যখন থেকে তখন আমার বয়স খুব একটা বেশি না। আধা শহরে আমাদের বাড়ি, একান্নবর্তী পরিবার, সব মিলিয়ে মোট জনসংখ্যা ২২ জন। আমার বাবা আর তার ৩ ভাই ও ৪ বোন, আমার দাদু ঠাকুমা, ঠাকুমার ২ বোন ও তাদের দুজনেরই ৩টি করে মেয়ে। আমার বাবা ভাই বোনেদের মধ্যে বড়, বেশ রাশভারী মানুষ। আমি সহ বাবার ৪ মেয়ে ও ২ ছেলে। আমার ২ কাকার মধ্যে মেজো কাকার বিয়ে হয়েছে, ছোট কাকার এখনও বিয়ে হয়নি। আমাদের বংশের কেউই চাকরি করেনি কখনো। পূর্বপুরুষের রেখে যাওয়া ক্ষেত খামার আছে, পুকুর বেশ কয়েকটা। আমি বাগান, কলা বাগান, নারকেল বাগান, এছাড়াও অনেক রকম ফল পাকুড়ের গাছ, আর তাতে প্রচুর ফলন। তার থেকে নিজেদের সারা বছরের জন্য রেখে বাকিটা বিক্রি করা হয়, আর তাতেই বছরে আমাদের আয় বেশ ভালো। ওই এলাকাতে আমরাই সব থেকে ধনী পরিবার, আর সে কারণেই ওই চত্বরে সবাই এক ডাকে চেনে আমাদের পরিবারকে। আমার একটা ভাই, সবার ছোট, বয়স ৩ বছর মাত্র। আমার আর ভাইয়ের মাঝখানে ২ বোন আছে, বাকি ২ বোন আমার থেকে বড়। আমি আমার বড় ২ বোনের সাথে রাত্রে ঘুমাই। আমি ক্লাস 8-এ পড়ি। পড়াশোনাতে বেশ ভালো বলে স্কুলেও বাড়িতে আমার একটা আলাদা কদর আছে। বাড়ির বড়দের ধারণা আমি কোনো অপরাধ করতেই পারি না। তার একটা কারণ এই যে আমাকে দেখতে ভীষণ শান্ত, খুব নিচু গলায় কথা বলি, কারোর সাথে আমার ঝগড়াঝাটি নেই। আমি হাতে পায়ে ধীরস্থির, কিন্তু মনের ভেতরা কিন্তু খুবই অশান্ত। একদিন স্কুলে পরপর 2টো পিরিয়ড অফ ছিল, তা সবাই হৈ হৈ করছিল। হেড স্যার এসে আমাকে বলে গেলেন, তুমি ক্লাসটা সামলাও, দেখো কেউ যেন চেঁচামেচি না করে। সেই মতো আমিও ক্লাসের সবাইকে বলে দিলাম। হঠাৎ আমার নজর গেল পিছনের সারিতে। সেখানে কয়েকটা ছেলে বেশ মনোযোগ দিয়ে কি যেন দেখছে। ওরাই রোজ বেশি গোলমাল করে, কিন্তু আজ একদম চুপচাপ। ভাবলাম ব্যাপারটা কি, দেখতে হবে ওদের কাছাকাছি। দেখলাম ওদের একজনের কোলের ওপরে একটা বই খোলা, তাতে কিছু ছবি আর গল্প আছে। হঠাৎ মলয় নামের একটা ছেলে আমাকে দেখে ফেলে, আর সাথে সাথে সবাই আমার দিকে তাকিয়ে বলল, আমরা একটা গল্পের বই পড়ছি, তুই পড়বি? তো আমাদের পাশে বসে পড়। আমি একটু ঝুঁকে পড়তে লাগলাম। গল্পের নাম দেখে বুঝলাম সেটা বড়দের পড়ার বই, যেটা আমাদের বয়সের জন্যে নয়। বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ কিসের বই এটা। গল্পে কিছু কিছু শব্দ ছিল যেগুলোর অর্থ আমি বুঝতে পারছিলাম না, তাই মলয়কে জিজ্ঞাসা করলাম এগুলোর মানে কি। মলয় বলল, এখন না, ছুটির পর বাড়ি যেতে যেতে তোকে সব বুঝিয়ে বলবো। সেদিন ছুটির পর বাড়ি ফেরার পথে আমাকে বুঝিয়ে দিল। এভাবে আমরা যে যার বাড়ির দিকে চলে গেলাম। বাড়ি ফিরতে ফিরতে মনে হতে লাগলো আমি আজ অনেক বড় হয়ে গেছি। একটু আনমনা হয়ে বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে আমার বর্দির সাথে সোজাসুজি ধাক্কা খেলাম। বর্দি জিজ্ঞাসা করল, কিরে ভাই, তোর লাগেনি তো? আমি না বলাতে বলল, এরকম অন্যমনস্ক দেখাচ্ছে কেন রে তোকে? স্কুলে কিছু হয়েছে নাকি? আমি বললাম, না, ঠিক আছে সব। আমি আর না দাঁড়িয়ে সোজা বাড়ির ভেতরে ঢুকে কল ঘরে পা ধুয়ে ঘরে ঢুকলাম। জামা কাপড় পাল্টে ফেলে সোজা রান্নাঘরে গিয়ে আমার জন্য ঢেকে রাখা খাবার নিয়ে মেঝেতে বসে পড়লাম। খেতে খেতে সামনের দিকে তাকাতেই আমার ছোট ঠাম্মির বড় মেয়ে রমাদি মেঝেতে বসে তরকারি কাটছে রাতের খাবার জন্যে। কি যেন দেখতে পেলাম মনে হলো। রমাদি আমার মুখের দিকে তাকিয়ে বলল, কিরে ভাই, খুব খিদে পেয়েছে না রে? পাবেই তো, সে সকালে দুমুঠো খেয়ে বেরিয়েছিস। আমার অবাক দৃষ্টি অনুসরণ করে হেসে ফেলল রমাদি, কিন্তু কিছু বলল না। এদিকে আমার খাবার শেষ হয়ে এলো। এখানে বেশিক্ষণ থাকা মুশকিল হবে বলে আমি উঠে যেতে চাইলাম। যাওয়ার আগে বললাম, কাজ সেরে এসো, আমি আম বাগানের মাচায় বসে থাকি, সেখানে শান্তি লাগে, আর ওদিকে আমি ছাড়া আর কেউ যায় না। রমাদি বলল, তাহলে তুই যা, আমার হাতের কাজ সেরে তোর কাছে যাচ্ছি। আমি সোজা আম বাগানে গিয়ে মাচার ওপরে উঠলাম। গরমের দিন, এখনো বাইরে বেশ রোদ্দুর রয়েছে। আম গাছের ছায়াতে এই মাচা রাতে আমাদের এক মালি আছে, সে পাহারা দেয়। আমি চিত হয়ে শুয়ে আছি, চোখ বুঝে শুয়েছিলাম। হঠাৎ চোখ খুলে দেখি রমাদি আমার মুখের দিকে তাকিয়ে আছে। কোনো কথা না বলে রমাদি এমন একটা কাজ করল যেটার কারণে আমার বেশ অস্বস্তি হলো। এখানে মাচার ওপর এরকম কিছু হবে বসে আমার কেমন যেন টেনশন হচ্ছিল। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে স্বপ্নে যা দেখেছি তা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। হঠাৎ মা আমার নাম ধরে ডাকছে। আমার শুনতে পেলাম মা বলতে বলতে চলে যাচ্ছে, ছেলেটা যে কোথায় গেল, এই তো ঘরেই ছিল। মা চলে যাবার পর আমি আর রমাদি নিজেদের একটু গুছিয়ে বসলাম।
রমাদি আমাকে এখানে থাকতে বলে চলে গেল বাড়ির ভিতরে। এবার আমি বসে আছি আর দূর থেকে মা আমাকে ডেকে ডাকলো, ও বলু, কোথায় গেছিলি রে? আমি একটু আগে তোকে এখানে ডাকতে এসেছিলাম, দেখতো না পেয়ে সামনে মাঠের দিকে গিয়েও দেখতে পেলাম না। কোথায় থাকিস রে? আমি খোঁজার কারণ জানতে চাইতে বললেন, তো বাবা তোকে ডাকছেন। মায়ের কথা শুনে আমি মাচা থেকে নেমে মায়ের সাথে বাড়ির ভিতরে গেলাম। বাবা বারান্দায় চেয়ারে বসে চা খাচ্ছেন। আমাকে দেখে বললেন, বাবা, বলু, তোকে একবার স্টেশনে যেতে হবে, ওখানে কেদার বাবু থাকবেন, তুই তো চিনিস ওকে, কলকাতা থেকে কয়েকটা ওষুধ আনতে বলেছিলাম, আজ সন্ধেবেলা যেতে বলেছেন, তুই চট করে রেডি হয়ে বেরিয়ে পড়, আর শোন, সাইকেল কিন্তু সাবধানে চালাবি। আমি ঘরে এসে জামা পাল্টে হাফ প্যান্ট পরেই সাইকেল নিয়ে বেরোতে যাব, আমার ছোটদি বলল, ভাই, আমার একটা জিনিস কিনতে হবে, এখানে পাওয়া যায় না। আমি বললাম, ঠিক আছে, আমাকে বল, আমি নিয়ে আসব। শুনে হেসে বলল, তুই আনতে পারবি না, আমাকেই যেতে হবে। শুনে আমার মন খারাপ হয়ে গেল। ছোটদি একটু বেশি মোটা আর ওজনটাও অনেক বেশি। ছোটদি মাকে বলে আমাকে রাজি করলো যাতে সাইকেলে করে যেতে পারে। কি আর করা, শেষমেশ ওকে সাইকেলের সামনে বসিয়ে বেরিয়ে পড়লাম। একটুখানি যাবার পর আমার ঘাম ঝরতে লাগলো, তাই একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়ালাম। ছোটদিও নেমে পড়ল, আমাকে জিজ্ঞেস করলো, এই ভাই, এখানে দাঁড়ালি কেন? বললাম, আমার একটু হালকা হতে হবে, আর একটু জিরিয়ে নেই। রাস্তার পাশে বসে একটু বিশ্রাম নিচ্ছি। এই দুপুরে রাস্তায় একদম সন্ধান থাকে। সুযোগ বুঝে দিদি কলা গাছ দেখে বলল, কলা খেতে খুব ইচ্ছে করছে। দিদির আগ্রহে আমি আর না করলাম না। মিনিট 5 বিশ্রাম করে কলা খাইয়ে বাবার দেয়া কাজ করে আমরা বাড়ি ফিরলাম। বাড়িতে ঢোকার মুখে আমাকে বলল, মনে ভাকে যেন ছাদে যেতে। আমার এবার খুব খিদে পেয়েছে। রান্নাঘরে গিয়ে মাকে বললাম, মা, আমাকে কিছু খেতে দাও। শুনে মা আমার দিকে তাকিয়ে বলল, এর মধ্যেই খিদে পেয়ে গেল তোর? আমি বললাম, পাবে না, ছোটদিকে নিয়ে সাইকেল চালিয়ে যেতে যেতে আমার ক্ষুধা লেগে গেছে, আমাকে এক্ষুনি কিছু খেতে দাও। মা আমাকে এক বাটি মুড়ি আর চলা দিয়ে মেখে দিল, সাথে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ। সেটা নিয়ে আমি সোজা ছাদে চলে গেলাম। ছোটদিও একটু পরে ছাদে চলে এলো, হাতে সেই দোকান থেকে কেনা জিনিসের প্যাকেট ধরা। আমাকে দেখে বলল, তুই যদি এখন খেতে থাকিস তাহলে আমার কাজ কে করবে শুনি? আমি বললাম, মুড়ি খেতে খেয়ে কাজ করব, সমস্যা হবে না। আমি মুড়ি খাচ্ছিলাম আর কাজ করছিলাম। এদিকে দিদি কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে, একবারে এত কাজ করতে পারে না। বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝে ফেলেছ কি কাজ করা হয়েছে। 20 মিনিট পর আমরা নিচে নেমে এলাম। আমি গিয়ে সোজা পড়ার টেবিলে বই খুলে বসলাম, কিন্তু ভাবতে লাগলাম একদিনে আমি 2টো কাজ করেছি। রাতে মনে হয় বড়দি আমাকে দিয়ে কিছু কাজ করাবে। বাড়িতে সবাই ব্যস্ত রয়েছে। বসার ঘর থেকে বাবা ও বাবার বন্ধুদের গলার আওয়াজ শুনতে পেলাম। ওরা রোজ সন্ধেবেলা তাসের আসর বসায়, চলে রাত 9টা 30 অবধি। আমার বড়দির ঘরের এক কোণায় আমার পড়ার টেবিল পাতা। বড়দি, মেজদি ও ছোটদি মায়ের ঘরে পড়াশোনা করে। ওরা দুজনে, মানে মেজদি আর ছোটদি, একটা ঘরে থাকে। ঘরটা বেশ ছোট, তাই ওখানে পড়ার টেবিল পাতা সম্ভব নয়। আমি আমার ক্লাসের পড়াতে মন দিলাম আর এক মনে পড়তে লাগলাম। এবার আমার বেশ খিদে পেয়েছে, তাই বই বন্ধ করে মায়ের কাছে রান্নাঘরে গেলাম। মেঘ দেখতে পেলাম না ওখানে। বেরিয়ে এলাম, মাকে ডাকতে লাগলাম। ইতিদি বলল, কিরে ভাই, বৌদিকে ডাকছিস কেন? বললাম, আমার ভীষণ খিদে পেয়েছে তাই। শুনে বলল, আয় রান্নাঘরে, আমি তোকে খেতে দিচ্ছি। বললাম, কেন মা, কোথায় রে ইতিদি? বৌদি এখন স্নান করতে গেছে, দেরি হবে, তাই আমি তোকে আজ খেতে দেব। এখানে বলে রাখা উচিত, যদিও আমি অনেক পরে জেনেছি এই ঘটনা। ছোট ঠাম্মি আমার দাদুর বিয়ে করা বউ। যখন ঠাম্মি আর দাদুকে সময় দিতে পারত না, তখন দাদু তার থেকে অনেক কম বয়সের মেয়েকে বিয়ে করেন। তবে আমার দাদুর বয়স হওয়ার কারণে আর বাবা হতে পারেনি। তাই আমার বাবা ছোট ঠাম্মির মাধ্যমে 3 মেয়ের জন্ম দেন। তারাই এই রমাদি, ইতিদি, মালতীদি। সমাজের চোখে বাবার বোন, কিন্তু আসলে তারা 3 জনেই বাবার মেয়ে, আর এটা নাকি আমার মা জানতেন। সুতরাং আমার থেকে বাড়ির মেয়েরা সবাই বড়। যাই হোক, মূল ঘটনায় আসি। আমি ইতিদির সাথে রান্নাঘরে গিয়ে খেতে বসলাম, আর ইতিদি আমার জন্য ভাত বাড়ছে। ভাত বাড়ার সময় ইতিদি একটু গাফিলতি করে ফেলেছিল, তাই আমি হেসে ফেললাম।
আমার আর কোনো দিকে খেয়াল নেই। ইতিদির ডাকে সম্বিত ফিরল। আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ভাই কি দেখছিলি রে? আমি আমতা আমতা করে বললাম, কই কিছু দেখিনি তো। দেখ ভাই, আমি জানি তুই কি দেখছিলি। আমি কথার উত্তর না দিয়ে ভাতের থালা টেনে নিয়ে খেতে লাগলাম। হঠাৎ লাইট চলে গেল, আর বাইরে তখন হ্যারিকেন জ্বালাবার জন্যে ছুটোছুটি করছে সবাই। এই ফাঁকে ইতিদি মোমবাতি ধরার জন্যে আমাকে নিয়ে স্টোর রুমে চলে এলো। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। এদিকে ইতিদি একটা মোমবাতি হাতে নিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। এত বড় মোমবাতি ইতিদি আগে কখনো দেখেনি। কিছুক্ষণ পর আমরা স্টোর রুম থেকে বেরিয়ে এলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম বাইরেটা এখনো অন্ধকার, মানে কারেন্ট এখনো আসেনি। আমি এবার সোজা আমার ঘরে এলাম। বারান্দায় সবাই একসাথে খেতে বসেছে। বড়দি আমার দিকে ইশারাতে বলল, একটু পরেই ও আসছে। কিছুক্ষণের মধ্যে বড়দি চলে আসলো। বলল, চুপচাপ শুয়ে থাক, বেশি কথা বলবি না। তারপর বড়দি কিছু কাজ করতে শুরু করলো। আমি চুপচাপ দিদির কাজ করা দেখছিলাম। এমন সময় মেজদি আর ছোড়দিও চলে আসলো। তিন দিদি আর আমি অনেক কাজ করেছি সেই রাতে। অন্ধকার ঘরে এত কিছু যে হবে তা কখনো ভাবিনি।